আপনাদের স্বাগত জানাই বোঝেকম.com এর অডিও স্টোরি পর্বে। আমাদের আজকের গল্প অধ্যাপক গোপাল চক্রবর্তীর কলমে পরম্পরা। চলুন শুনে নেওয়া যাক। দাদু, খবরের কাগজ থেকে চোখ তুলে তাকালেন যতীনবাবু। তার একমাত্র নাতনি সৌমি দরজায় দাঁড়িয়ে। তার বয়স 9, শহরের নামী ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস 4-এ পড়ে। কাগজটা একপাশে রেখে বললেন, এসো দিদি ভাই। সৌমি খাটে এসে বাবু হয়ে বসে বলল, সেই গল্পটা বলো। আজ তুমি স্কুলে যাওনি? না, আজ তো 15ই আগস্টের ছুটি। বলো না সেই গল্পটা। কোন গল্পটা বলো তো? সেই যে স্বদেশী ডাকাতদের। ছি দিদি ভাই, ওভাবে বলতে নেই। তারা তো নিজের ভোগের জন্য ডাকাতি করেননি, করেছিলেন দেশমাতৃকার মুক্তির জন্য। দেশমাতৃকা কি? দেশমাতৃকা হলেন আমাদের জন্মভূমি ভারতবর্ষ। ভারত যখন ইংরেজদের অধীনে আর তাদের শোষণ আর অত্যাচারে দেশবাসী জর্জরিত, দেশের বিভিন্ন প্রান্তে মুক্তি পাগল কিছু যুবক মাতৃভূমিকে বিদেশি শাসন মুক্ত করার জন্য স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। অবশ্য সকলের পথ এক ছিল না। তাদের কেউ ছিলেন গান্ধীজির প্রদর্শিত অহিংস পথের অনুসারী, আবার কেউ ছিলেন সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী। তাদের মতে আবেদন নিবেদন করে ইংরেজদের তাড়ানো যাবে না, তাদের তাড়াতে হবে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। তখনকার দিনে অবিভক্ত বাংলার একেবারে দক্ষিণ পূর্ব কোণে একটা জেলা চট্টগ্রাম, বর্তমানে সেটা বাংলাদেশে। সেখানকার এক স্কুল মাস্টার মশাই, নাম তার সূর্য সেন, সবাই তাকে বলতো মাস্টারদা। তার নেতৃত্বে একটি বিপ্লবী দল গঠিত হয়েছিল চট্টগ্রাম। তিনি তার নাম দিয়েছিলেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। কিন্তু বিপ্লব তো মুখে মুখে হয় না। বিপ্লব করতে গেলে অস্ত্র চায়, আর অস্ত্র জোগাড় করতে গেলে চাই টাকা। কিন্তু অত টাকা আসবে কোথা থেকে? তখন অস্ত্র সংগ্রহ করার জন্য বিপ্লবীরা ঠিক করল তারা সরকারি টাকা লুট করবে। যেই কথা সেই কাজ। মাস্টারদার কাছে খবর এলো আসাম বেঙ্গল রেলওয়ের পে ক্লার্ক 17,000 টাকা নিয়ে যাবে কর্মচারীদের মাইনের জন্য। বিপ্লবী দলের 4 তরুণ, অনন্ত সিংহ, দেবেন দে, উপেন ভট্টাচার্য আর রাজেন দাস, মাস্টারদার নির্দেশে যে রাস্তা দিয়ে টাকা নিয়ে সরকারি ঘোড়ার গাড়ি আসবে, সেই রাস্তায় এক নির্জন স্থানে অপেক্ষা করতে লাগলো। বেলা তখন 10টা। সরকারি উর্দি পরা গাড়োয়ান গাড়ি হাঁকিয়ে আসছে। 4 সশস্ত্র যুবক অস্ত্র দেখিয়ে গাড়ি দাঁড় করালো। পে ক্লার্ক আর গাড়োয়ানকে জোর করে নামিয়ে দিয়ে নিমেষের মধ্যে গাড়ি নিয়ে উধাও হয়ে গেল। সেই টাকা নিয়ে কোথায় গেল ওরা? সৌমি জিজ্ঞাসা করল। যতীনবাবু বললেন, খানিকটা গিয়ে গাড়ি থামিয়ে ওরা টাকার ব্যাগ নিয়ে নেমে পড়ল আর টাকা পৌঁছে দিল মাস্টারদার কাছে গোপন আস্তানায়। তখন পুলিশ এলো না? হ্যাঁ, পুলিশ এলো, গোয়েন্দা এলো, কিন্তু বিপ্লবীদের সন্ধান তারা পেল না। ওই টাকা দিয়ে কি হলো? ওই টাকা দিয়ে বিপ্লবের জন্য অস্ত্র কেনা হলো। তুমি মাস্টারদাকে দেখেছো? আরে কতবার!
আমাকে প্রথম মাস্টারদার কাছে নিয়ে যায় আমাদের ধলঘাট গ্রামের পূর্ণেন্দু দস্তিদার। বিপ্লবী দলে তার একটা ছদ্মনাম ছিল অসীম। আমি সেবার ম্যাট্রিক পরীক্ষা দেব। একদিন মাস্টারদা আমাকে ডেকে পাঠালেন সাবিত্রী দেবীর বাড়িতে। আমি গেলাম। মাস্টারদা একটা চিঠি দিয়ে পাঠালেন জ্যৈষ্ঠপুরা গ্রামে। সেখানে এক বিপ্লবীর কাছ থেকে দুটো রিভলভার নিয়ে আসতে হবে। আমি তো আনন্দে আটখানা। ঘন্টা দুয়েকের মধ্যে ফিরে আসছি। কচু ভর্তি বেগে রিভলভার দুটো লুকিয়ে নিয়ে। কিন্তু মাঝপথে কখন যে আমাকে সাদা পোশাকের পুলিশ অনুসরণ করছে বুঝতে পারিনি। হঠাৎ সন্দেহ হলো। আমি দৌড় লাগালাম বাগানের মধ্য দিয়ে, পুকুরের পাড় দিয়ে। ওরা আমাকে ধরতে পারে। রিভলভার দুটো মাস্টারদার পায়ের কাছে রাখলাম, বললাম সব ঘটনা। সেদিনই মাস্টারদার নির্দেশে আমাকে নিয়ে লুকিয়ে রাখা হলো চট্টগ্রাম শহরের এক গোপন আস্তানায়। ব্রিটিশ পুলিশের লোকেরা আমাকে সেদিন চিনতে পেরেছিল। আমার বাড়িতে গিয়ে উৎপাত শুরু করেছিল। 2 মাস পরে আমি চট্টগ্রাম শহরেই ধরা পড়লাম। কিন্তু শত অত্যাচারও আমার মুখ থেকে একটা কথাও পুলিশ বের করতে পারেনি। আমি বারবার বললাম, ছেলে ধরা ভেবে আমি ভয় পেয়ে দৌড় দিয়েছিলাম। কিন্তু আমি আত্মগোপন করাতে ওদের সন্দেহ দূর হলো না। আমার 3 বছরের জেল হলো। আর তার কিছুদিন পরেই হলো বিপ্লবীদের দ্বারা চট্টগ্রাম অস্ত্রাগার দখল, জালালাবাদের যুদ্ধ। সে এক ভয়ঙ্কর যুদ্ধ। সেদিন মাস্টারদার দলের কয়েকজন যুবকের সঙ্গে হেরে গিয়ে ব্রিটিশ বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। বাবা, আপনাকে না কতদিন বারণ করেছি ওইসব বাজে গল্প সৌমিকে বলবেন না। কাকে তুমি বাজে গল্প বলছো বৌমা? এ আমাদের ইতিহাস, আমাদের গৌরব। আমাদের বর্তমান প্রজন্ম এই ইতিহাস জানে না বলেই আজ ওদের এই অধঃপতন। আপনাকে রিকোয়েস্ট করছি বাবা, ওর কচি মাথাটা আপনি বিগড়ে দেবেন না। সৌমি, তোমাকে বলেছিলাম হোম টাস্ক করতে, তা না করে তুমি আবার এখানে চলে এসেছো। আমি তো দাদুর কাছে বিপ্লবীদের গল্প শুনতে এসেছিলাম। জানো তো মা, বিপ্লবীরা অস্ত্র কেনার জন্য ডাকাতি করত। ওহ, ডিসগাস্টিং। আপনাকে বলে রাখছি বাবা, আপনি এরকম করলে আমি কিন্তু সৌমিকে নিয়ে বাপের বাড়ি চলে যেতে বাধ্য হব। বারবার আপনাকে বলেছি ওইসব টেররিস্টদের গল্প আপনি সৌমিকে বলবেন না। টেররিস্ট তুমি কাদের বলছো বৌমা? যারা বুকে রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনেছে তাদের? ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, প্রীতিলতা মাস্টারদা, এদের কথা না জানলে যে স্বাধীনতার ইতিহাস জানা হবে না। হ্যাঁ, খুব জানা আছে সেই ইতিহাস। শুনেছি নিজেও তো সেই সময় বেশ কবছর জেল খেটেছেন। কই, স্বাধীনতা সংগ্রামীরা তো শুনেছি কত হাজার হাজার টাকা পেনশন পান, একটা কানাকড়িও তো কোনোদিনও পাননি। আমার দেশ প্রেম আমি টাকার অঙ্কে বিক্রি করতে চাইনি বৌমা। একটা দরখাস্ত করলেই হয়তো আমি স্বাধীনতা সংগ্রামী হিসাবে পেনশন পেতাম। কিন্তু আমি সব সময় ভেবেছি তাদের কথা, যারা দেশের জন্য আত্মবলি দিয়েছেন। তারা কি পেলেন? হ্যাঁ, তা করবেন কেন? কটা টাকা বাড়িতে এলে যে সংসারের একটা সুরাহা হয়। মেয়েটা বড় হচ্ছে, দিন দিন খরচপত্র বেড়েই যাচ্ছে। ভেবেছেন কখনো এসব কথা? আদর্শ, ওই আদর্শ ধুয়ে গেলে পেট ভরবে না। চুপ করো বৌমা। কেন চুপ করবো শুনি? অন্যায়টা কি বলেছি? সংসারের একটা কাজও তো আপনাকে দিয়ে হয় না। কিন্তু নিষেধ করা সত্ত্বেও সৌমিকে বারবার ওইসব স্বদেশী ডাকাতদের গল্প শোনাবেন, যাতে ওর মাথাটাও বিগড়ে যায়। তুমি আর যাই বলো,
স্বদেশীদের নিয়ে ব্যঙ্গ করবেন। স্বাধীনতা সংগ্রামের মূল্যায়ন করার মতো বিদ্যা বুদ্ধি যে তোমার নেই তা আমি বেশ ভালোই বুঝতে পারছি। কাজে তোমার সঙ্গে বৃথা বাক্য বিনিময় করতেও আমার প্রবৃত্তি হয় না। কি বললেন? আমি মূর্খ? আমার বিদ্যে বুদ্ধি নেই? কলেজ ইউনিভার্সিটির কয়েকটা সার্টিফিকেট বিদ্যা বুদ্ধির পরিচায়ক নয় বৌমা। ঠিক আছে, আসুক আপনার ছেলে, আজ একটা হেস্তনেস্ত করবই। এই বাড়িতে হয় আপনি থাকবেন নয় আমি। অনেক সহ্য করেছি, আর নয়। রাগে গজগজ করতে করতে সৌমিকে টেনে নিয়ে চলে যায় তার মা অশ্মি। অশ্মি যাদবপুর থেকে ইংরেজিতে MA পাশ করা ধনী ব্যবসায়ী বাপের একমাত্র মেয়ে। দেবাশিস তাকে নিজে দেখে শুনে বিয়ে করেছে। যতীনবাবু বিয়েতে কোনো আপত্তি করেননি, কিন্তু বিয়ের পর যতীনবাবু বুঝতে পারলেন এ মেয়ের কালচার আর তাদের কালচার এক নয়। অর্থ আর প্রতিষ্ঠা ছাড়া আর কিছুই ওরা বোঝে না। হয়তো দেবাশিসও উপলব্ধি করতে পেরেছিল, তখন আর কিছুই করার নেই। কিন্তু আজকের ব্যাপারটা যতীনবাবু কিছুতেই মানতে পারলেন না। উদ্বাস্তু হয়ে এই কলকাতা শহরে এসেছিলেন সে আজ কতকাল। দেবাশিসের জন্ম হলো আর মা চলে গেলেন। অনেকে বলেছিল আবার সংসার করতে, কিন্তু ছেলের কথা ভেবে করেননি। অনেক কষ্টে ছেলেকে মানুষ করেছেন। দেবাশিস ব্যাংকের অফিসার, ভালোই মাইনে পায়। আজ অনেক কথাই মনে পড়ছে। যতীনবাবু আনলা থেকে ছাতাটা নিলেন, চটি জুতোটা পায়ে গলিয়ে রাস্তায় নেমে এলেন। প্রতিবেশী হরেনবাবু জিজ্ঞাসা করলেন, অসময়ে কোথায় চললেন মিত্তির মশাই? যাই একটু ঘুরে আসি। কোথায় যাবেন যতীনবাবু স্থির করতে পারলেন না। হঠাৎ কিভাবে স্টেশনের দিকে হাঁটতে শুরু করলেন। এমন সময় বাঁ হাতের আঙুলে কার কোমল স্পর্শ অনুভব করলেন। তাকিয়ে দেখলেন সৌমি। রোদে তার মুখ লাল হয়ে গেছে। তুমি কোথায় যাচ্ছ দিদি ভাই? তোমার সঙ্গে বৃদ্ধাশ্রমে। আমি বৃদ্ধাশ্রমে যাচ্ছি? তোমাকে কে বললো? বাবা মা প্রায়ই বলে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, আমি তোমার সঙ্গে থাকবো। যতীনবাবু নাতনিকে ছাতার নিচে টেনে নিলেন। বাইরে প্রখর রৌদ্র।